attentive and enjoy the. Okay. আচ্ছা, আমরা প্রেজেন্টেশন দেওয়ার জন্য মাইসেলফ সম্পর্কে একটু বলেছিলাম, তো তার আগে আমরা ছোট্ট করে 30 সেকেন্ডের ভিতরে আমরা স্টার্টিং সিস্টেমটা একটু দেখবো। সবার কি এটা মুখস্থ হয়েছে? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ ড্যাশ, এখানে নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস about the selected topic in front of you. Today's topic is about myself. Today's topic is about my reading room. Today's topic is about my parents. যেটা হয় সেটা এখানে বসাতে হবে। তারপর কি, ডিয়ার অডিয়েন্স, এটা বলে কিন্তু এখান থেকে কথা বলাটা শুরু হলো, ডিয়ার অডিয়েন্স। তো দেখবেন অনেক সময় আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমাদের ওই বিভিন্ন শিট বা বইতে লেখা থাকতো যে একটা প্যারাগ্রাফ শিখে 15টা বা 20টা প্যারাগ্রাফ লেখা শিখুন, মানে গ্যাপ গ্যাপ দেওয়া থাকতো, সেই গ্যাপে অন্য প্যারাগ্রাফের নামটা বসালে হয়ে যেত। তো এখানে আমরা স্টার্টিং সিস্টেম এটা যদি আমরা ব্যবহার করি বা এটা যদি আমরা মুখস্থ করি, আমরা প্রত্যেকটা কথা বলার শুরুতে এটা ব্যবহার করতে পারবো। উই ক্যান ইউজ ইট এট দ্য ফার্স্ট অফ এভরি অফ আওয়ার প্রেজেন্টেশন। প্রত্যেকটা কথা বলার শুরুতে এটা ব্যবহার করা যায়। দেখেন, একটা বিষয় হচ্ছে কি, টিচার যতই ভালো হোক, টিচার যতই সুন্দর টেকনিক আপনাকে দেখায় দিক, নিজে প্র্যাকটিস না করলে কিন্তু এই জায়গাটা কখনোই ডেভেলপ করা যায় না। এটাকে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যাল থাকে, যেমন আমরা যখন সায়েন্সে পড়তাম, সায়েন্সে অনেক বিষয় কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যালি টিচাররা ডেমো করে দেখাতো। তো ওই বিষয়গুলা প্র্যাকটিক্যালি না শিখলে, না দেখলে কখনো বোঝা যায় না, বা ওর আদ্যপান্ত কিছু আমরা বুঝতে পারি না। তো ল্যাঙ্গুয়েজটাতে কিন্তু আমরা ডিরেক্টলি কথা বলবো। একটা সেন্টেন্স শিখলে সেই একটা সেন্টেন্স দিয়ে আমরা বাক্য তৈরি করার চেষ্টা করব। একটা স্ট্রাকচার আপনি শিখে রাখলেন, আপনি ওইটুক পথ এগিয়ে গেলেন। আরেকটা স্ট্রাকচার শিখবেন, ভাষাটা শেখার ক্ষেত্রে আরেকটু এগিয়ে যাব। তো এটা স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2, এখানে আরেকটা রয়েছে স্টার্টিং সিস্টেম 3। এরপর দেখতে পাচ্ছি ফিনিশিং সিস্টেম, ওইরকম দুইটা দিয়েছি ফিনিশিং সিস্টেম। তো আমরা শেষের এইটা মনে রাখবো বলেছিলাম, দ্যাটস অল অ্যাবাউট মি। আমরা অনেক সময় দেখেছি অনেকে ভালোভাবে কথাটা শুরু করলেও শেষটা আমরা ভালো করে নামাতে পারি না। বলা হয় যে এন্ডস ওয়েল, দ্যাটস অলস ওয়েল, অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। তো শেষটা কিন্তু ভালোভাবে নামাতে হয়। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেন, এটা তো আমি আমার মতো করে লিখেছি। কেউ যদি এখানে বাড়তি কোনো সেন্টেন্স আপনি বলতে পারেন, আপনার জানা থাকে, আপনার মন থেকে আপনি বলতে পারেন, সেটা আরো ভালো হবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। তারপর বলা হচ্ছে টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর ওন হেলথ। এটা বিভিন্ন সেন্টেন্স আপনি এখানে দিতে পারেন। তারপর বলতে পারেন যে বাসায় পৌঁছিয়ে আমার কাছে ফোন করো, রিচিং ইওর হোম, প্লিজ কল মি। অর্থাৎ এখান থেকে এই সেন্টেন্স গুলো আমরা যে শুধু এইগুলো ব্যবহার করব তা না, এখান থেকে ইচ্ছা মতো আপনি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। তো এইভাবে এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই ইউর সেলফটা কেউ যদি আজকে বলতে চান বা অন্য কোনো বিষয় বলতে পারবেন ক্লাসের শেষের দিকে। আচ্ছা, তো এখানে আমরা এই বিষয়টা একটু মনে রাখবো। অনেক বিষয় আমাদের মনে রাখতে হয়। আমি ভার্ব ফর্ম মুখস্থ করতে বলেছিলাম। ডাক্তারে যেমন মেডিসিন দেয় না, যে সকালে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার আগে, দেখবেন আজকাল কিন্তু ওষুধের গায়ে ওখানে লিখে দেয়, লিখে কাগজটা পিন আপ করে দেয়। এখানেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার এটা খেতে হবে, এই রেমেডিটা। আরেকবার হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, আমরা যখন ঘুমাবো ঠিক তার আগে এই ওষুধটা একবার গ্রহণ করতে হবে। গো, ওয়েন্ট, গন, ওষুধটার নাম হচ্ছে কনজুগেশন অফ ভার্ব বা ভার্ব ফর্ম। গো, ওয়েন্ট, গন। গো মানে হচ্ছে কি যাওয়া, ওয়েন্ট মানে কি গিয়েছিল, আর গন মানে কি, গন মানে হচ্ছে গিয়েছে। বাক্য তৈরি করা কত সহজ দেখেন। এই জায়গাগুলো যদি আমি একটু দেখি, এখানে প্রথমে আমি একটা সাবজেক্ট নিয়েছি, দেখেন হি। আমি শুধু একটা সাবজেক্ট দিয়ে বাক্যটা জাস্ট একটু দেখাবো। একটা সাবজেক্ট নিয়েছি হি। তো হি এর পরে আমি একটা সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। মনে রাখতে হবে, আমরা এটাও কিন্তু অনেক সময় ভুলে যাই। ইংরেজি শিখতে শিখতে আমরা বাংলা ভুলে গেছি এখন অনেকটা। তো হি, এরপরে একটা ভার্ব নিয়েছি রাইট, WRITE, রাইট। আচ্ছা, জাস্ট ওয়েট এ মিনিট। রাইট। আচ্ছা, তো আমি কোন জায়গাতে ছিলাম? একটা সাবজেক্ট নিয়েছি, একটা ভার্ব নিয়েছি, হি রাইট। তো আসলে কিন্তু এখানে রাইট হবে না, এখানে একটা এস হবে, হি রাইটস। কেননা এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর আমরা জানি 12টা টেন্সের ভিতরে একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসে।
তো হি রাইটস, সে লেখে। এটা কিন্তু এক প্রকার একটা বাক্য হয়ে গেল, সে লেখে। কিন্তু এরপরেও দেখবেন আমাদের কিছু শুনতে ইচ্ছা করে, সে লেখে, সে কি লেখে? তো এখানে আমরা একটা অবজেক্ট দিতে পারি, হি রাইটস লেটার, LETTER, সে চিঠি লেখে। তো এখানেও কিন্তু মনে হচ্ছে কি যেন একটা বাদ পড়ে যাচ্ছে, হি রাইটস লেটার। তো এখানে হ্যাঁ, এখানে এস দিতে হয়, হি রাইটস লেটার্স, অথবা এখানে একটা আর্টিকেল দিতে হয়, হি রাইটস আ লেটার, এ লেটার, সে একটা চিঠি লেখে। তো আমার কতটুক ছিল, প্রথমে সাবজেক্ট নিয়েছিলাম হি। তার অর্থ কি, আমাদের প্রথম ইংরেজি শিখতে গেলে প্রথমে কিছু সাবজেক্ট মুখস্থ করতে হবে। সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা, আই, উই, হি, সি, দে। আমরা যারা বাক্য গঠন করতে পারি না, মনে হয় যেন আমি পারি, কিন্তু করতে গেলে পারি না। যখন বড় বড় কঠিন কোনো প্যারাগ্রাফ, কঠিন কোনো কম্পোজিশন বা ইনস্ট্যান্ট কোনো বিষয়ের উপরে কথা বলতে যাই, তখন বাক্য তৈরি করতে পারি না। কেন পারি না? কারণ আমরা সাবজেক্টের পরে কিভাবে ভার্ব দিব, ভার্বের পর কিভাবে অবজেক্ট দিব, এগুলো আমরা পারি না। তো এখন একটু দেখছি যে হি সাবজেক্ট আমাদের মুখস্থ হতে হবে। যে কোনো মানুষের নামই একটা সাবজেক্ট। তো এখানে হি, সি, ইট, এটা হচ্ছে প্রোনাউন, প্রোনোমিনাল সাবজেক্ট। তো হি রাইট, সাবজেক্টের পরে ভার্ব নিয়েছি, তারপর কি দিয়েছি, একটা অবজেক্ট যোগ করেছি। কি যোগ করেছি? অবজেক্ট, হি রাইটস এ লেটার। তো এইখানে আমি কেন ওই যে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব, ওইটাতে কেন চলে গেলাম? হি রাইটস এ লেটার, এটার অর্থ হচ্ছে সে একটা চিঠি লেখে। কিন্তু আমি যদি বলি সে একটা চিঠি লিখেছিল, তখন আমাকে রাইট শব্দটা দিয়ে আর কাজ হবে না। হি রোট, WROTE। দেখবেন ছোটবেলায় বা আমরা যখন ছোট থাকি, বাবা মা আমাদের জামা কাপড় কিনে দেয়। তো আমরা বলি কি, আমাদের জামাটা ছোট হয়ে গেছে। আসলে জামা কখনো ছোট হয় না, জামা জামার জায়গায় থাকে, আমাদের দেহ বড় হয়ে যায়, আমরা মোটা হয়ে যাই, লম্বা হয়ে যাই। তো এখানে কিন্তু আমাদের ওই রাইটটার দিলে খাটবে না। এই জামাটা এখানে ছোট হয়ে গেল, এখানে চেঞ্জ করতে হবে, আমি লম্বা হয়ে গেছি। কি চেঞ্জ করতে হবে? সে একটা চিঠি লিখেছিল, তখন এই রাইটের V2 ফর্ম হচ্ছে WROTE, রোট। এ কি হলো তাহলে? হি রোট এ লেটার। দেখেন, আমি হি পরিবর্তন করিনি, সাবজেক্ট পরিবর্তন করিনি, এ লেটার অবজেক্ট এটাও পরিবর্তন করিনি, আমি শুধু পরিবর্তন করেছি ভার্ব। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি, আমাদের এই কনজুগেশন অফ ভার্ব বা ইংরেজি শিখতে গেলে সর্বপ্রথম এই ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। তো এখান থেকে প্রতিদিন ডাক্তারে যেমন বলে যে আপনি নাপা এক্সট্রা একটা খাবেন, প্যারাসিটামল একটা খাবেন, তারপর হচ্ছে আরো বিভিন্ন টাইপের যে ওষুধগুলো আছে, ডাইক্লোফেন গ্রুপের একটা খাবেন, ফেরোফেন একটা খাবেন, অ্যান্টিবায়োটিক, অনেক কিছু দিয়ে দেয় যে এই 5টা ওষুধ আপনি প্রতিদিন 3 বেলা নিয়ম করে এইভাবে এইভাবে খাবেন। তো এখন আমাদের এটা নিতে হবে, কিভাবে নিতে হবে? সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 5টা করে এই মেডিসিন আমাদেরকে নিতে হবে প্রতিদিন। তো প্রতিদিন আপনি যদি 5টা করে পড়েন, 365 ইন্টু 5, দেখেন অনেক ওয়ার্ড আপনার মুখস্থ হয়ে যাবে। বিশেষ করে ভার্ব ফর্মের কথা বলছি। 1 বছর প্রতিদিন 5টা করে পড়লে এত ভার্ব ফর্ম আপনার মুখস্থ হবে যে কোনো বইতে অতগুলা নাই। আপনি যদি 1000 ভার্ব মুখস্থ করতে পারেন, আর লাগে না। তো 365 দিন 5টা করেও লাগে না, 3টা করে যদি আমরা পড়ি, 3টা করে ওষুধ খাবো। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, 3টা করে নিলেই আমার এনাফ। তো আমরা 3টা করে নিতে পারি না কেন জানেন? এই নিয়মটা হয়তো আমি আজকে বললাম, আজকে বা কালকে বা পরশু দিন কয়েকজন করবে, তারপর আর মনে থাকে না, আমাদের বিভিন্ন রকমের ঝামেলা এসে যায়, আমাদের এগুলো আর তখন করা হয়ে ওঠে না। তো গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, এগুলো আমাদের কেন কাজে লাগবে? এই যে এই জায়গাটাতে। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো আমি শুধু করতে হবে বললে আমি দেখছি যে আপনারা করছেন না। এখন থেকে আমি প্রতিদিন পড়া দিব। পড়া দিব কিভাবে? আমরা ওই যে প্রেজেন্টেশন বা আরো অন্যান্য, হ্যাঁ, পড়া দিব এবং পড়া নিব। তো এই যে শীটটা, এইটা আমি চ্যাপ্টার 8, আমাদের স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইতে চ্যাপ্টার 8 থেকে। তো এখান থেকে আমি 30টা করে ভার্ব ফর্ম দিতে চাচ্ছি। 30টা দিব না 20টা দিব না 10টা দিব? 30টার ভিতরে মজার ব্যাপার হচ্ছে 30টার ভিতরে দেখবেন 25টাই আপনাদের পারা জানা জিনিস, হ্যাঁ, আর 5টা হয়তো অজানা। এই জন্য প্রতিদিন মানে আজকের মতো করে 30টা। হ্যাঁ, ইয়েস, পাস্ট পার্টিসিপাল অর্থাৎ V3 অংশ যেটা, ওইখানে আমাদের হয়তো একটু কনফিউশন হতে পারে। ইকবাল হোসেন ভাইয়া, হাউ আর ইউ, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইউর মাইক্রোফোন প্লিজ। শুনতে পাচ্ছেন ইকবাল ভাইয়া? আচ্ছা, যাই হোক, তো এইখানে যে পড়াটা দিলাম, এই 30টা কিন্তু আমাদেরকে নিতে হবে। এই 30টা মনে রাখতে হবে যে আমার যত কাজ থাকুক, এবং দেখবেন এই 30টা মুখস্থ করতে 1-2 মিনিট সময় লাগে। গো, এন্ড, গন, ডু, ডিড, ডান, ইট, হেট, ইটেন, এইভাবে পড়ে যাবেন। যেটা একটু আপনার কাছে অজানা মনে হয়, সেইটা আপনি একটু বেশি করে পড়বেন। সতর্কতার সঙ্গে পড়তে হবে। যেমন বিগিন মানে শুরু করা বা আরম্ভ করা,
বিগিন, বিজ্ঞান, বিগান। এটা একটু সতর্কতার সঙ্গে মনে রাখবো। একটা হচ্ছে GAN বিজ্ঞান, আরেকটা হচ্ছে GUN, একটা হচ্ছে GAN জ্ঞান, আরেকটা হচ্ছে গান GUN। বিগিন, বিজ্ঞান, বিগান। এইটা আপনি মুখস্থ করবেন। এইভাবে 30টা ভার্ব ফর্ম মুখস্থ করলে দেখবেন এই যে জায়গাগুলো আমি বাক্য তৈরি করতে দিচ্ছি, আই হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, সে একটা চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। হ্যাঁ, এটা আমি ফিউচারে চলে যাই, তখন আমাকে কি করতে হবে? হ্যাঁ, ইয়েস, ফিউচারে চলে গেলে তখন কিন্তু আমাকে এখানে রাইট, WRITE, হি হি উইল রাইট, হি রাইট এ লেটার, এটা লিখেছি। এখানেও কিন্তু আমি প্রেজেন্ট লিখেছি, হি রাইট এ লেটার, কিন্তু ফিউচার গঠন করতে গেলে মূল ভার্বের সঙ্গে শ্যাল বা উইল দিয়ে ফিউচার করতে হয় আলাদা। কিন্তু যেমন এই রাইট মানে লেখা, এর V2 হচ্ছে রোট, আর এর V3 হচ্ছে রিটেন, রাইট, রোট, রিটেন। কিন্তু ফিউচারের জন্য ইংরেজি যে ভাষাবিদ, তারা কিন্তু এর কোনো ডিরেক্ট ফর্ম তৈরি করে দিয়ে যায়নি। এখানে কি তৈরি করেছে? এখানে আমি শ্যাল উইল ব্যবহার করব, WILL। হি উইল রাইট এ লেটার, সে একটা চিঠি লিখবে, সে বাজারে যাবে, হি উইল গো টু মার্কেট, হি উইল গো টু বাজার, সে ইউনিভার্সিটিতে যাবে, হি উইল গো টু ইউনিভার্সিটি, সে মামার বাড়িতে যাবে, হি উইল গো টু আঙ্কেলস হোম, সে ঢাকায় যাবে, হি উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা। একটা বিষয় সর্বদা মনে রাখতে হবে, একটা স্ট্রাকচার শিখে তাৎক্ষণিকভাবে ওই স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য তৈরি করতে হবে। অনেক বাক্য তৈরি করতে হবে, কেন করতে হবে? ওইটা কিন্তু আপনার মনের ভিতরে একটা দাগ কেটে যাবে। আমি যখনই, যদি 10 দিন পরেও আমি ওই রুলটা আবার শিখাই, আপনার মনে পড়বে যে এটা তো আমি শিখেছিলাম। মানব সমাজে বা মানুষের যে মস্তিষ্ক, ব্রেন, এটা নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে, আমরা যতটা ইনপুট দেই ঠিক সেই পরিমাণ আউটপুট হয়ে আমাদের কান থেকে বের হয়ে যায়। যদি এটা না হতো, মানুষ কিন্তু পাগল হয়ে যেত, সব তথ্য যদি মাথায় থাকতো। তো কিছু বেরিয়ে যাবে, কিছু থাকবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তো যেহেতু মাথা থেকে বেরিয়ে যায়, তো আমাদের বারবার করে এটা পড়তে হয়। দেখবেন অনেকে বলে না যে স্যার অনেক দিন এটা পড়িনি, আমার মনে নাই, বা এটা মরিচা পড়ে গিয়েছে। মরিচা পড়া অর্থ এইটার উপরে একটা আস্তরণ পড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা হি রাইটস এ লেটার, হি রোট এ লেটার দেখেছিলাম, আর এখন দেখলাম হি উইল রাইট এ লেটার, সে একটা চিঠি লিখবে। এখানে একটা সুন্দর নিয়ম, আপনি হি পরিবর্তন করে দিতে পারেন, দে উইল রাইট এ লেটার, আই উইল রাইট এ লেটার, সুমন উইল রাইট এ লেটার, শিলা আপা উইল রাইট এ লেটার। যে নাম আপনি ব্যবহার করবেন, বাকিটুকু আপনি ঠিক রাখতে পারবেন। পেস্ট কালার এটুক ঠিক থাকবে, গ্রিন কালার এটুক পরিবর্তন হবে। সাব হুম প্রায় একই, যেমন মেড মেক মেড মেড, তারপরে আপনার রিড 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 হচ্ছে তিনটেই একই, তারপরে বট বট, থট থট, ফেল্ট ফেল্ট, অফকোর্স, কেন স্যার একই স্যার? এটা হচ্ছে গ্রামার যখন তৈরি হয়েছে। আমি যদি বলি 2 আর 2 4, এটা কেন হলো আপনি ব্যাখ্যা দিতে পারবেন? আপনি বলছেন স্যার যোগ করলে 4 হয়, কিন্তু সৃষ্টির শুরুতে যদি বলা হতো এই যে ক বা অ, এই শব্দটাকে যদি অন্য কোনো সাউন্ডে বলা হতো সৃষ্টির শুরুতেই, তো আমরা সেইটা বলতেই অভ্যস্ত হয়ে যেতাম। এখানে এটার এক্সাক্ট কোনো ব্যাখ্যা হয় না যে কেন স্যার V2 আর V3 একই হয়। হ্যাঁ, এটা ইউনিভার্সাল, ইয়েস, এটা হচ্ছে চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, একটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। এটা, হ্যাঁ, মনে রাখবেন এই তিনটা জিনিস যদি কখনো বুঝায়, তখন কিন্তু এই বাক্যগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। যেমন সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন বা চালু করেন, এটা কিন্তু চালু করেছিলেন। অনেকেই আমরা যারা জানি না, তখন আমরা এই বাক্যটা পাস্ট ইনডেফিনিটের গঠন অনুসারে করে দিব, কিন্তু এটা, হ্যাঁ, এটা ভুল করা হবে, ভুল। কি করতে হবে? এটা হচ্ছে একটা ঐতিহাসিক সত্য, ইতিহাস গড়ে দিয়ে গেছেন সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন, কিন্তু বাক্যটা তৈরি করার সময় আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারে বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ এম্পিরার আকবর ইনোভেটস, ইনোভেট মানে চালু করা, ইনোভেটস, অর্থাৎ বাক্যটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো যেহেতু এখানে সম্রাট আকবর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টের পরে এস বা ইয়েস হবে। সম্রাট আকবর ইনোভেটস বাংলা নিউ ইয়ার, সম্রাট আকবর বাংলা সাল চালু করেন। আচ্ছা, সবাইকে আমরা শুনছি নাকি আমরা ঘুমিয়ে যাচ্ছি? সবাই একটু সংকেত দিবেন প্লিজ। না, অনেক সময় অনেকে ঘুমিয়ে পড়ে, প্লিজ একটু আনমিউট করতে হবে, সবাই একটু সংকেত দেন তো। ইকবাল ভাই, আপনাকে পাচ্ছি না ক্লাসে, আপনি নতুন জয়েন করেছেন। হুম
জি শুনতে? ভাইয়া ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা, তো সবাই একটু আনমিউট করবো। হ্যাঁ, রুমা আপা কথা বলেছে। কৃষ্ণা দিদি, আর ইউ হেয়ার মি? ক্যান ইউ হেয়ার মি প্লিজ? আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? ওকে। তো আমরা কি করব, আমরা এটা একটু মনে রাখবো। হ্যাঁ, দেখেন আসলে একটা বিষয় কি, আমি একটু আগে যে কথাটা বলেছি, আমরা যতই ভালোভাবে পড়াই না কেন, যা কিছু করি না কেন, নিজে থেকে চেষ্টা করতে হবে। ল্যাঙ্গুয়েজটা আমরা এতদিন শিখতে পারিনি, আর এক দুই দিনে কি হয়, হয় না। তো আমাদেরকে এইভাবে প্র্যাকটিস, অনুশীলন করতে হবে। একজন ভালো ক্রিকেট প্লেয়ার সে কতটা তার শরীরের ঘাম জড়ায় একমাত্র সেই জানে, আর তার পাশে যারা থাকে তারাই জানে। তো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও ঠিক সেইভাবে আমাদেরকে প্রচুর পরিমাণে অধ্যবসায়ী হতে হবে। ইউ হ্যাভ টু বি পার্সিভারেন্স, ইউ মাস্ট হ্যাভ টু বি পার্সিভারেন্স। তো আমি এতক্ষণ প্রায় 22 মিনিট হয়ে গিয়েছে সেন্টেন্স গঠনের একটা প্রক্রিয়া দেখালাম। এখানে আমি আরো অনেক দেখাতে পারি, কিন্তু সেটা একটু ক্লাসের শেষে 1-to-1 সেশন করে দেখাবো। তো আমি মূলত তিনটা দেখিয়েছি: প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে হয়, পাস্ট ইনডেফিনিট কিভাবে হয়, ফিউচার ইনডেফিনিট টেন্স কিভাবে হয়। তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, প্রথমে কিছু সাবজেক্ট আমাদেরকে চিনতে হবে। কি করতে হবে? আমাদের কিছু সাবজেক্ট চিনতে হবে। আই, উই, হি, শি, দে, ইট, কোনো মানুষের নাম। এরপর আমাদের কিছু ভার্ব মুখস্থ করতে হবে। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। এই শিটগুলো আমি ক্লাস শেষে দিয়ে দিব, সবাই এগুলো 30টা করে এখান থেকে মুখস্থ করতে হবে, ঔষধ খাওয়ার মতো। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দিলে আমরা সেগুলো ফার্মেসি থেকে কিনে ঠিক নিয়ম অনুসারে যেমন ওষুধগুলো সেবন করি, এগুলাও তাই করতে হবে। দেখবেন আপনার অবশ্যই রোগ সেরে যাবে। তো যাই হোক, এখানে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে বাক্য গঠন করা যায়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমি স্কুলে যাই, বাক্যটা কেমনে সাজাবো? আমি যাই স্কুলে। কারণ বাংলা ব্যাকরণে, বাংলা ব্যাকরণে আমি স্কুলে যাই, এখানে প্রথমে থাকে কর্তা, তারপরে থাকে কর্ম, তারপরে থাকে ক্রিয়া। আরেকটু সহজ ভাবে যদি বলি, বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া থাকে সবার শেষে, কিন্তু ইংরেজি বাক্যে সে কিন্তু সবার শেষে বসতে পারে না। তার ভয় করে। ছোট বাচ্চা যেমন অন্ধকারে বাইরে যেতে পারে না, এই ভার্ব একা একা সে পিছনে বসতে পারে না। তখন সে কি করলো? সাবজেক্টের সাথে বন্ধুত্ব করলো, বললো যে ভাই তোমার পরে আমাকে বসার সুযোগ করে দাও। বললো ঠিক আছে, আপনি এখানে বসেন। সাবজেক্টের পরে ভার্ব বসে কোন জায়গায়? ইংরেজিতে। যেমন এখানে হ্যাঁ, এখানে একটা বাক্য আমি লিখতে পারি। এখানে লিখলাম আই, আই এর পরে আমি ভাত খাই, আমি ভাত খাই, ই এ টি, আই ইট, তারপর দিতে রাইস, আর আই সিই। খুব তিনটা তিনটা ওয়ার্ড নিয়ে একটা বাক্য করেছি। তিনটা ওয়ার্ড, আই, ইট, রাইস। হুম। তো এখানে তিনটার ভিতরে একটা বুঝবার বিষয়, সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, তারপর ক্রিয়া, তারপর হচ্ছে কর্ম। কর্তা, ক্রিয়া, কর্ম, এটা হচ্ছে ইংলিশ রুল অনুসারে। আর বাংলা রুল অনুসারে হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। এই ছোট ছোট বেসিক কথাগুলো যদি মনে রাখা যায়, বড় বড় বাক্যগুলাও খুব সহজে করা যায়। যাই হোক, হ্যাঁ, আই ইট রাইস, আই গো টু স্কুল, আই ক্যাচ ফিশ, আই সিং এ সং, আই প্লে ফুটবল, আই গো টু ইউনিভার্সিটি। প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরে ভার্ব এসেছে। কি এসেছে বলেন? সাবজেক্টের পরে ভার্ব এসেছে। দেখেন আসলে এটা বাবুর বাড়ির গান গাওয়ার মতো হয়ে যায়। একটা গল্প আছে, আমি পরের দিন দিব। আজকে এখানে নাসরিন আপা জয়েন করেনি, উনি হোয়াটসঅ্যাপে আমাকে খুব নক দেয়, স্যার আমি আজকে ক্লাস করব, এই করব, সেই করব। হুম। অসুবিধা থাকতে পারে একদিন দুই দিন, কিন্তু প্রত্যেক দিন যদি কেউ এইভাবে ক্লাসে অ্যাবসেন্ট থাকে, আসলে ইংরেজি ভাষাটা শেখা একটা ধারাবাহিক নাটকের মতো। এখানে একটা সিকোয়েন্স মেইনটেইন করতে হয়। আজকে যা পড়াচ্ছি কালকের ক্লাসে এটা পড়াবো না। আজকে যেটা মিস হবে আপনি কি শত চেষ্টা করলেও পাবেন? পাবেন না। এই জন্য বলা হয় আজকের যে দিনটা চলে গেছে, সেই সকাল থেকে শুরু করে আপনারা যে যার কাজে, যারা জব করেন, অফিসে গিয়েছিলেন, ডিউটি করেছেন, আজকের দিনটা কালকে কিন্তু ফিরে আসবে না। ঠিক এই সময়, এই মুহূর্ত, আজকে যা কিছু এনজয় করেছেন, যার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, আগামীকাল সেটা আর ফিরবে না। এই জন্য বলা হচ্ছে টাইম ফ্লাইস লাইক অ্যান অ্যারো, সময় তীরের গতিতে চলে যায়। হ্যাঁ, টাইম ওয়েট ফর নান, অর্থাৎ সময়, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার ঘড়ির ব্যাটারিটা খুলে আপনি ঘড়িটাকে থামিয়ে রাখতে পারবেন, পৃথিবীর সব ঘড়ি কি থামাতে পারবেন? সূর্যকে থামাতে পারবেন? পারবেন না। পৃথিবীর গতি রোধ করা যায় না। এই জন্য বলা হচ্ছে যে যে সময়টা চলে যায়, আমরা এইটা সবাই মনে রাখবো, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। যারা আমরা চাকরি করি, একটা নির্দিষ্ট সময় পর আমাদের স্যালারিটা দেয়, সময় না গেলে কিন্তু স্যালারি দেয় না, কোনো কথাই দিবে না। তো সময় যাচ্ছে,
টাকা পাচ্ছি। তার মানে কি, সময় না গেলে আমি টাকা পাচ্ছি না, অর্থাৎ টাইম পাস হবে, সময় আসবে, টাকা আসবে। টাইম যাবে, টাকা আসবে, অর্থাৎ টাইম ইজ মানি। ইংরেজি একজন কবি বলেছেন টাইম ইজ মানি, সময়ই টাকা। তো আমাদেরকে ওই সময়ের মূল্যটা দিতে হবে। যারা যত বেশি সময়ের মূল্য হ্যাঁ, আপনি গুনে ফেলেছেন, ধন্যবাদ। উইয়ার ওর ওর্ন, উইয়ার মানে হচ্ছে পরিধান করা। হ্যাঁ, আচ্ছা। হুম। এই যে তাহলে কোন পর্যন্ত উইয়ার, এই যে হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে 30টা। তাহলে উইয়ার মানে হচ্ছে পরা বা পরিধান করা, ওর মানে হচ্ছে পরেছিল, ওর শব্দের অর্থ পরেছিল। তাহলে আপা একটু বলেন তো যে সে তার ড্রেসটি পরেছিল, কি হবে বাক্যটা? সি। তাহলে হি ওর, ঠিক আছে, হি ওর হিজ ড্রেস, হি ওর হিজ ড্রেস, অথবা শি ওর হার ড্রেস। আই ওর মাই শার্ট, আমি আমার জামাটি পরেছিলাম। দেখেন, এই পরেছিলাম যখন বললাম, তখন আপনি উইয়ারও দিতে পারবেন না, ওরও দিতে পারবেন না, তখন আপনাকে তখন এই তখন ভি টুটা কাজে লাগবে। এটা হচ্ছে এক এক সময় এক এক, যেমন আমরা শীতকালে যে পোশাক পরি, গরমকালে সেটা পরতে পারি না, গরমে যেটা পরি শীতে সেটা পরি না, এক এক সিজনে এক একটা প্রয়োজন হয়। এখানেও কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেটা প্রয়োজন হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের সেটা লাগবে না, সেখানে লাগবে হচ্ছে ভি টু। যাই হোক, তো আমরা কিন্তু এই জায়গাটা দেখব। আচ্ছা, আরো একটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের টেন্স নিয়ে যদি একটু সামান্য বলে চলে যাই, ফিউচার টেন্স নিয়ে, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে কে বলবেন একটু? রুমা আপা বলবেন? প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট। হ্যাঁ, ফিউচার ইনডেফিনিট টেন্সের 5টা বাক্য বলবেন, ওই 5টা বাক্যের আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবেন, প্লিজ ক্যারি অন। আচ্ছা, হুম, বলবো। ওকে ওকে, বলেন, শুনবো। এখানে অবজেক্ট দিয়ে দেন, আমি বাজারে যাইবো, আই উইল গো টু মার্কেট। হ্যাঁ, ইউ উইল গো টু মার্কেট। হুম পরে হচ্ছে এটা কন্টিনিউয়াস। হুম না, প্রথমে আপনি এগুলো, হ্যাঁ বলেন বলেন, হচ্ছে কন্টিনিউয়াসটা বলেন। আই হচ্ছে আই উইল বি, উইল গো আই উইল বি গোয়িং টু মার্কেট। হুম নাকি স্যার, ভুলে গেছি কেন? ভুলে যাননি, ঠিক আছে, আই উইল বি গোয়িং টু মার্কেট। আবার আরেকটা বাক্য বলেন, দে উইল, দে উইল ক্যাচ ফিশ। এটা বলেন, দে উইল ক্যাচ ফিশ, তারা মাছ ধরবে, এটার কন্টিনিউয়াস। ফিশ, ক্যাচিং, দে উইল বি ক্যাচিং ফিশ। আমি সিনেমাটি দেখব, আই উইল সি এ মুভি। এখানে সি না, মুভি দেখার ক্ষেত্রে ওয়াজ দিবেন, ওয়াজ। আই উইল ওয়াচ দ্য মুভি। দ্য মুভি। এর কন্টিনিউয়াস কি হবে? কন্টিনিউয়াস কি হবে? উইল বি ওয়াচিং দ্য মুভি। মুভি। আই উইল ডু দ্য ওয়ার্ক, এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সুমন উইল বাই এ হাউস, এটার কন্টিনিউয়াস কি হবে? সুমন উইল বি বাইং এ হাউস। দে উইল মেক এ কাইট, তারা একটা ঘুড়ি তৈরি করবে। They will be making a kite. রাইট, তাহলে এইবার আপনি দুইটা টেন্সের সবগুলাই রাইট বলেছেন। প্রেজেন্ট, সরি, ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু বলবেন, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলবেন। সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস, আমি বলি স্যার, আস্তে আস্তে বলি, অবশ্যই ধীরে ধীরে আপনি বলুন। ফুল ভার্বে, না, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, ফুল ভার্বে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট তারপর প্লাস, এক্সটেনশন, হ্যাঁ, তারপর বলুন। তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আচ্ছা, ধন্যবাদ। তো এখন ফিউচার ইনডেফিনিট টেন্সের শুধু সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে যদি বলি, আমি খাবো, আই উইল ইট, আমি খাইবো, আই উইল ইট, আমি যাইবো, আমি যাইবো, আই উইল গো, আমি যাইবো না, আই উইল নট, মানে এটা হবে সংক্ষেপে মানে কি বলে, ওন্ট, কি হবে তাহলে? আই ওন্ট গো, আই ওন্ট গো, তুমি যাবে, ইউ গো, ইউ উইল গো, সে যাবে, শি উইল গো, আমি লিখবো, আই উইল রাইট, আমি শিখবো, আই উইল লার্ন, আমি ইংরেজি শিখবো,
I will learn English. আমি তোমার কাছ থেকে ইংরেজি শিখবো। I will learn English to you, ফ্রম ইউ। from you, তোমার আচ্ছা, হতে। আমি রান্না করব। I will cook. আমি ভাত রান্না করব। I will cook rice. আমি ভাত রান্না করব না। I won't cook rice. আমি কি ভাত রান্না করব? Will I cook rice? আমি কি ভাত রান্না করব না? Will I not cooking rice? কুকিং না, কুক হবে। কেন কুকিং Cook হবে? rice. এখানে ইনডেফিনিটে ভি অন হবে। আমি গ্রহণ করব। I will take. আই উইল রিসিভ। আমি চিঠি, আমি This is চিঠিখানা the গ্রহণ, হ্যাঁ, এক্সপেক্ট। Expect আশা করা। এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা, হ্যাঁ, এখানে রিসিভ দিব। ও একসেপ্ট মানে গ্রহণ করা, হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ একসেপ্ট, হ্যাঁ এটা হবে, হবে সিনোনিম দিলে হবে, বেশি এটা শুধু আলাদা হবে। আলাদা, হ্যাঁ। তো আমি রিসিভ করব, আই উইল অ্যাকসেপ্ট অথবা রিসিভ। আমি চিঠিখানা গ্রহণ করব। আমি চিঠিখানা গ্রহণ করব। I will receive the letter. আমি চিঠিটা গ্রহণ করব না। I won't receive the letter. আই ওয়ন্ট রিসিভ দ্য লেটার। তাহলে দেখেন এইভাবে আমরা ছোট ছোট বাক্য দিয়ে ছোট ছোট সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব এই স্ট্রাকচার গুলো দিয়ে। আমি স্কুলে যাব, আমি বাড়ি যাব, আমি অফিসে যাব, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। অর্থাৎ এই বাক্য তৈরি করার জন্য আমাদেরকে মুখে একটা ফ্লো আনতে হবে। প্রথমে আমাদের জড়তাটা দূর করতে হবে। যাই হোক, তো আমরা স্ট্রাকচারের জন্য কয়েকটা রুল আজকে একটু দেখবো, যে রুলগুলা দিয়ে আমরা প্রতিনিয়ত বাক্য তৈরি করতে পারি। সেই বাক্যগুলা কি কি হয় আমরা একটু দেখবো। প্রোনাউন্সিয়েশনের একটা ক্লাস আমি নিয়েছিলাম গত একটা ইসে, তো কয়েকটা বিষয় একটু বাদ থেকে গিয়েছিল, সেটা আমরা দেখি, আর অন্যান্য বিষয় দেখবো। তো লং ফর্ম এবং শর্ট ফর্ম, যেটাকে বলা হচ্ছে অ্যাম্পলিফিকেশন এবং এক্সপ্রেশন, কনসেশন। যেমন আই অ্যাম, এটা হচ্ছে লং ফর্ম, আমরা সবাই জানি আইম, আইম। আমরা সংক্ষেপে বলবো আই অ্যাম, কিন্তু এটা শর্ট ফর্মে বলতে হবে আইম। আম, এটা উচ্চারণ হবে আইম অথবা আম। যেমন আম সো হ্যাপি ফর ইউ, আমি তোমার জন্য খুব সুখী। আম সো হ্যাপি ফর ইউ, তোমার জন্য আমি সুখী। উই আর, উই আর কে দেখেন আমরা বলবো উইয়া, উইয়া। গত ক্লাসে আমি বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে ব্রিটিশ অ্যাকসেন্টে যারা ইউকে তে থাকে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এই তিনটাকে ইউকে বলা হয়, ইউনাইটেড অফ কিংডম। এই ইউকের লোকজন শেষে আর থাকলে বা র থাকলে এইটার উচ্চারণ করে না। উই আর, এখানে কি হবে উইয়া, উইয়া। দেখেন উই আর লার্নিং ইংলিশ, আমরা ঠিক আমাদের বাঙালিদের মতো করে উচ্চারণ করি উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। নো, এটা ওরা কিন্তু ওদের মতো করে উচ্চারণ করবে উইয়া, উই আর লার্নিং ইংলিশ। কি বলছে দেখেন, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। এই আর বলবে না, এখানে আরটাও বাদ যাবে। উই আর লার্নিং, 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 উই আর লার্নিং ইংলিশ। হ্যাঁ উইয়া, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। মনে রাখবেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব ফাস্ট বলতে হয়। হ্যাঁ এটা হচ্ছে খুব ফাস্ট বলতে হয়। আমরা যেমন ধীরে ধীরে বলি আমি ক্লাসটা শেষ করব, আমি ক্লাসটা শেষ করব। হ্যাঁ এটা বাসায় প্র্যাকটিস করবেন এই শীটটা দেখে দেখে। তো বলছে যে আমরা যেমন ধীরে ধীরে কথা বলি, ইংরেজরা কিন্তু ধীরে ধীরে বলে না, ওদের স্পিচ গুলা খুব দ্রুত ডেলিভারি দেয়, এর জন্য আমাদের বুঝতে অসুবিধা হয়। তো তারপর একটা বলছে ইউ আর, ইউ আর কে বলবো ইউয়া, ইউয়া। ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম টু জয়েন আস এট দ্য ক্লাব। আমরা আমাদের মতো করে বলেছি এশিয়ান ইংলিশে ইউ আর ওয়েলকাম, কিন্তু একজন ফরেনার সে কি বলবে ইউ আর ওয়েলকাম টু জয়েন আস টু দ্য ক্লাব, ইউ আর ওয়েলকাম টু জয়েন আস টু দ্য ক্লাব। এইভাবে দ্রুত বলে যাবে, টাং টুইস্টার প্র্যাকটিস করিয়েছিলাম যেভাবে, ঠিক সেইভাবে এটা বলতে হবে। হি ইজ, এটাকে বলা হচ্ছে হিজ, হিজ। একটু ভালো করে খেয়াল করেন সবাই, হিজ। যেমন হি ইজ নট অ্যামাজিংলি হ্যান্ডসাম বাট হি ইজ নাইস। তো এখানে আমরা হি ইজ না বলে এটা হিজ বলবো। এবং কিভাবে লিখেছে একটু দেখেন, হি লিখে উপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস দিয়েছে, হিজ, হিজ। এরপর বলা হচ্ছে শি ইজ, শি ইজ, এটাকে বলবো শিজ। যেমন শি ইজ টোটালি সেলফিশ, সে সম্পূর্ণ স্বার্থপর। তো এই বাক্যটাকে আমরা বলবো শি ইজ টোটালি সেলফিশ, এটা না বলে শিজ, শিজ টোটালি সেলফিশ, শিজ টোটালি সেলফিশ। দে আর, তো দেখেন এটা মনে রাখবেন সবাই একটু, দে আর কে বলা হয়েছে দেয়া, দেয়া। দে আর অল মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি, তারা সবাই একই পরিবারের লোক। তো আমরা বলি দে আর অল মেম্বার্স অফ দ্য সেম ফ্যামিলি। নো, দেয়া,
এখানে কিন্তু এটা বলবো না। যাই হোক, তো এখান থেকে আপনারা দেখে দেখে এটা একটু পড়বেন, এগুলো পড়লে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। জাস্ট ওয়েট। দেখেন আমরা এই কনভারসেশন গুলো একটু দেখবো প্রতিদিন। দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। টিপু বলছে হাউ আর ইউ রফিক, হাউ আর ইউ, কিন্তু এখানে আর বলবো না, আ পর্যন্ত বলবো। হাউ আর ইউ রফিক, হাউ আর ইউ রফিক, হাউ আর ইউ, আর রটা বলবো না। হাউ আর ইউ রফিক এটা বলা যাবে না, হাউ আর ইউ I'm রফিক। fine. রফিক বলছে আম ফাইন ইউ, আম ফাইন ইউ। টিপু বলছে আম সো ওয়েল, আম অলসো ওয়েল, আম অলসো ফাইন, আপনি যেটাই বলবেন। হোয়াট অ্যাবাউট ইউর চিলড্রেন, কি বলছে, হোয়াট অ্যাবাউট ইউর চিলড্রেন, তোমার ছেলে মেয়েদের কি খবর। জাস্ট ওয়েট। এগুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, বলছে Yes, তোমার yes. ছেলে মেয়েদের কি খবর। হ্যাঁ, তো সে সে বলছে, জাস্ট ওয়েট, Brilliant. হ্যাঁ এটা একটু এলোমেলো আসছে, এই জন্য একটু ইয়ে হয়েছে। Sir, আচ্ছা, এই যে বলছে, হ্যাঁ পেজটা উল্টা ঠিক করে দিব, আমি পাঠানোর সময় দিয়ে দেবো। বলছে যে আমি ভালো আছি, তোমার ছেলে মেয়েরা কেমন আছে। তো রফিক বলছে দে আর ফাইন টু, দে আর মানে হচ্ছে আমার ছেলে মেয়েরা। রফিক বলছে যে তারাও ভালো আছে, দে আর ফাইন টু। টিপু বলছে তোমার কয়টি ছেলে মেয়ে আছে, হাউ মেনি চিলড্রেন। দেখেন এই কত, কয়টি বা কত আমরা পড়েছিলাম ডাব্লিউএইচ কোশ্চেনে যে কয়টি বা কত, এর ইংরেজি হচ্ছে হাউ। হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ। যদি বলা হয় তোমার কয়টি মোবাইল আছে, হাউ মেনি মোবাইলস ডু ইউ হ্যাভ। তোমার কয়টি বাড়ি আছে, ডু ইউ হ্যাভ। তো এখানে বলছে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ, তোমার কয়টি ছেলে মেয়ে আছে। বলছে রফিক বলছে যে আমার 3টি বাচ্চা আছে, 2টি ছেলে 1টি মেয়ে। আই হ্যাভ, দেখেন আই হ্যাভটা কিভাবে লিখেছে খেয়াল করেন, আই হিভ, আই হিভ, আহাব, আহাব, আহাব 3 কিডস, আমার 3টি বাচ্চা, 2 বয়েজ অ্যান্ড এ গার্ল, 2 বয়েজ অ্যান্ড এ গার্ল। তারপর বলছে তাদের নাম কি। তো আমরা বলি কি, হোয়াট আর দেয়ার নেমস, হোয়াট আর দেয়ার নেমস, এই যে 3টা বাচ্চা এদের নাম কি। তো রফিক বলছে তাদের নাম রাজু, রানা এবং রিতা। এইটুকের ইংলিশ কি হবে, দেয়ার নেমস। নেমস, হ্যাঁ ইয়েস, এখানে নেমস কেন হলো, প্লুরাল বোঝাচ্ছে। দেয়ার নেমস আর রাজু, রানা এন্ড রিতা। দেখেন এই কনভারসেশন করলে সব থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে ইংরেজি শেখা যায়। তারপর কি বলছে, টিপু বলছে তারা কি স্কুলে পড়ে, আর দে ইন স্কুল। দেখেন কত সুন্দর একটা সিস্টেম, আর দে ইন স্কুল, তারা কি স্কুলে আছে বা তারা কি স্কুলে পড়ে। রফিক বলছে রাজু বিশ্ববিদ্যালয়ে, কিন্তু রানা ও রিতা স্কুলে, মানে বড় ছেলেটা বিশ্ববিদ্যালয়ে উঠে গেছে আর পরের 2জন এখনো স্কুলে। তো এটা কি হবে, রাজু বলছে, সরি রফিক বলছে রাজু ইজ ইন ইউনিভার্সিটি বাট রানা এন্ড রিতা ইন স্কুল। বাক্যের গঠনটা দেখেন, রাজু বিশ্ববিদ্যালয়, এইটুকের ইংলিশ হবে রাজু ইজ ইন ইউনিভার্সিটি বাট রানা এন্ড রিতা ইন স্কুল। রানা এবং রিতা ওরা 2 ভাই বোন এখনো স্কুলে রয়েছে, মানে এখনো এসএসসি দেয়নি। টিপু বলছে রাজু কোন বিষয়ে পড়াশোনা করে। প্রশ্ন করছে হোয়াট ইজ রাজু, হোয়াট ইজ রাজু সাবজেক্ট অফ স্টাডি, অফ স্টাডি। হোয়াট ইজ মানে কি হয়, রাজুস সাবজেক্ট, রাজুর বিষয়, অফ স্টাডি, রাজুর কোন বিষয়ে পড়াশোনা করে রাজু। রফিক বলছে রাজু ফলিত পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে। তো মনে রাখবেন অ্যাপ্লাইড মানে হচ্ছে ফলিত, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। অ্যাপ্লাইড মানে হচ্ছে ফলিত, রাজু স্টাডিজ ইন অ্যাপ্লাইড ফিজিক্স, রাজু ফলিত পদার্থ নিয়ে পড়াশোনা করে। তো এখানে আরো যদি প্রশ্ন করতো হোয়ার ডাজ হি রিডস বা হোয়ার ডাজ হি স্টাডি, সে কোথায় পড়াশোনা করে, তার বাবা বলতে পারতো হি স্টাডিজ ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা বা ঢাকা ইউনিভার্সিটি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। টিপু বলছে আমি তাদের জন্য শুভ কামনা করছি, উইশেস দেম অল দ্য বেস্ট। দেখেছেন কত সুন্দর একটা বাক্য, উইশেস দেম অল দ্য বেস্ট। রফিক বলছে থ্যাঙ্কস, অর্থাৎ ধন্যবাদ।
হ্যাঁ, এরপর আরেকটা দেখেন, চাকরি পাওয়া নিয়ে কথোপকথন। এভাবে আমি অনেকগুলো কথোপকথন আজকে আপনাদের সামনে দিয়ে দিব, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু প্র্যাকটিস দিস সেন্টেন্সেস। দেখেন এখানে আরো একটা বিষয় বলছে, ক্রেতা কাস্টমার এবং একজন শপকিপারের ভিতরে কথোপকথন হচ্ছে। কাস্টমার বলছে আম জাস্ট লুকিং ফর, আমি আসলে কিছু খুঁজছি। আম জাস্ট ব্রাউজিং থ্যাঙ্কস, আমি ঘুরে ঘুরে, হ্যাঁ আমি ঘুরে ঘুরে দেখছি মাত্র, সুপার শপে গিয়ে আপনি দেখছেন, দেখার পরে একটা বিষয় একটা জিনিস আপনার পছন্দ হয়েছে, একটা থ্রি পিস বা একটা শার্ট বা যে কোনো একটা খাবার জিনিস। তো বলছেন এটির দাম কত। আমরা অনেক সময় দোকানে গিয়ে এটা বলার প্রয়োজন পড়ে, এটির দাম কত, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, এইগুলির দাম কত। এই দিস মানে হচ্ছে এটি, আর দিজ মানে হচ্ছে এইগুলি। দিজ মানে কি হবে, এইগুলি। হাউ মাচ আর দিজ, এইগুলির দাম কত। তো দোকানদার বলছে শপকিপার, এটি ব্যয়বহুল, ইটস, দ্যাটস এক্সপেন্সিভ, দ্যাটস এক্সপেন্সিভ। যদি বলতো এটা খুব ব্যয়বহুল, দ্যাটস ভেরি এক্সপেন্সিভ, দ্যাটস ভেরি এক্সপেন্সিভ। আপনি কি স্ট্যাম্প বিক্রি করেন, ডু ইউ সেল স্ট্যাম্পস। এখানে হঠাৎ করে ডু কেন নিয়ে আসলাম, এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য করতে গেলে সেখানে আপনাকে ডু বা ডাজ আনতে হয় প্রশ্ন করতে গেলে, আর যদি নেগেটিভ করতে হয় ডু নট বা ডাজ নট। ডু ইউ সেল স্ট্যাম্পস, আপনি কি স্ট্যাম্প বিক্রি করেন। আমি একটি শ্যাম্পু খুঁজছি, আই এম লুকিং ফর আ শ্যাম্পু। কাস্টমার বলছে যে আমি একটা শ্যাম্পু খুঁজছি, এটা কোন রোতে বলতে পারবেন, ক্যান ইউ টেল মি ইন হুইচ রো শ্যাম্পু ইজ সিচুয়েটেড। তো আপনাকে শপকিপার বলতে পারে ইটস দ্য রো নাম্বার 4, 5, 6, এটা পঞ্চম সারিতে, ষষ্ঠ সারিতে, বা ইটস দ্য কর্নার, ইন দ্য কর্নার অফ দ্য রো। তারপর বলছে আমি কোথায় টুথপেস্ট পেতে পারি, হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য টুথপেস্ট, হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য টুথপেস্ট, আমি কোথায় টুথপেস্ট পেতে পারি। সে বলতে পারে যে আপনি সামনে পেতে পারেন, মিডিলে পেতে পারেন, পিছনে পেতে পারেন, ইউ ক্যান ফাইন্ড টুথপেস্ট এট দ্য এন্ড অফ দ্য রো। ইন ফ্লোর বলা যায়, সেকেন্ড বলা যায়, ইন ফ্রন্ট বলা যায়। তো আপনার কাছে কিছু, হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কি সস্তা কিছু আছে, হ্যাভ ইউ গট এনিথিং চিপার, হ্যাভ ইউ গট, দেখেন এখানে হ্যাভ এর ব্যবহার করছে, হ্যাভ ইউ গট এনিথিং চিপার। আমি যা খুঁজছি, হ্যাঁ আমি যা খুঁজছি তা এটা নয়, ইটস নট হোয়াট আই এম লুকিং ফর, ইটস নট হোয়াট আই এম লুকিং ফর, আমি যা খুঁজছি এটা সেইটা নয়। আপনার স্টকে এই জিনিস কি আছে, কি হবে, ডু ইউ হ্যাভ দিস আইটেম ইন দিস স্টক, ইন ইউর স্টক। আপনি কি জানেন, হ্যাঁ ইন ইউর স্টক হবে, সরি। আপনি কি জানেন অন্য কোথায় আমি এটা খুঁজে পেতে পারি, ডু ইউ নো এনিহোয়ার মানে অন্য কোথাও, ডু ইউ নো এনিহোয়ার এলস আই কুড ট্রাই। এটার কি গ্যারান্টি আছে, দেখবেন আমরা অনেক সময় দোকানে একটা ঘড়ি, হাত ঘড়ি কিনি, ফ্রিজ কিনি, টিভি কিনি, আমরা বলি যে এটার কি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে, বলছে ডাজ ইট কাম উইথ আ গ্যারান্টি, কাম উইথ মানে হচ্ছে আসা বা থাকা, ডাজ ইট কাম উইথ আ গ্যারান্টি, এটা কি গ্যারান্টির ভিতরে আসবে। আমি এটা নিব, আই উইল টেক ইট, আই উইল বাই ইট, আই উইল টেক ইট। আমি এটা নিব। তো বলছে আপনি কি বলতে পারেন কোথায় ওয়াশিং লিকুইড পাওয়া যায়, কুড ইউ টেল মি হোয়ার দ্য ওয়াশিং আপ লিকুইড। তো এইভাবে কিন্তু আমাদেরকে কথোপকথনটা প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। একটা ডায়লগ শিখলে কি হয়, ডায়লগের মাধ্যমে আমাদের নিজেদের কথাগুলোও কিন্তু সেখানে তুলে ধরা থাকে। ডায়লগটা আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হয়, ডায়লগ না জানলে ল্যাঙ্গুয়েজটায় ভালোভাবে কথা বলা যায় না। কথোপকথন দেখেন দুইজন, দেখবেন টিভিতে প্রায় টক শোর অনুষ্ঠান হয়, টক শো। এই টক শো থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। এখানে কখনো দুইজন থাকে, কখনো চারজন, কখনো 6 জন, 8 জন, তারও বেশি থাকতে পারে, একজন পরিচালক থাকে, প্রশ্ন এবং উত্তর। আমাদেরকে এটা, কোনো একটা বিষয় আপনি বুঝতেছেন না, আমার কাছে প্রশ্ন করবেন। আমি বলেছিলাম একটা ক্লাসে যে দেয়ার উইল বি নো ইউজ আ বেঙ্গলি ওয়ার্ড ইন দিস পার্সোনাল ব্যাচ, এই পার্সোনাল ক্লাসে কোনো ইংলিশ ওয়ার্ড, সরি বেঙ্গলি ওয়ার্ড ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তো এইটা যদি নাই হয়, এটা যদি আমাদেরকে পালন করতে হয়, এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য রুলস অফ ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন করা আমাদেরকে শিখতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন, এখানে দেখেন হাউ দ্বারা কয়েকটা প্রশ্ন যদি আমরা একটু দেখি, হাউ, বলছে আপনি কিভাবে অফিসে যান, বলেন তো কি হবে, হাউ ডু ইউ গো টু অফিস। আমি রিক্সায় করে অফিসে যাই, কি হবে, I go to office by আই গো টু অফিস বাই রিক্সা, ইয়েস, এখানে বাই দিতে হবে। আমি রিক্সায় করে অফিসে যাই, আমি কি করি, আমি রিক্সায় করে অফিসে যাই। তারপর বলছে আপনি কিভাবে অফিস থেকে ফেরেন, বলেন তো কি হবে, আপনি কিভাবে,
হ্যাঁ, রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা। হাউ ডু ইউ রিটার্ন ফ্রম অফিস? বলছে, আপনি বলছেন আমি পায়ে হেঁটে অফিস থেকে ফিরে আসি, কি হবে? On foot of thousand. Yes, on foot. ইয়েস, আই রিটার্ন ফ্রম অফিস অন ফুট। তারপর বলছে, হ্যাঁ এটা পড়াইছিলাম, সে তোমাকে কিভাবে চেনে? সে তোমাকে কিভাবে চেনে, এটা কি হবে? How does হাউ ডাজ হি নো ইউ? তো বলছে সে আমাকে অফিস থেকে চেনে, কি হবে? হি নোজ। he know office? ইয়েস, এটা হচ্ছে আমরা হাউ দিয়ে প্রশ্ন করেছি। আমি যদি হাউ লং দিয়ে প্রশ্ন করি, তুমি কতদিন পর পর গ্রামে যাও? হ্যাঁ, হ্যাঁ, How long? তুমি We know কতদিন, আপনি কতদিন পর পর গ্রামে যান? হাউ লং। how long to go to village? ইয়েস, হাউ লং ডু ইউ গো টু ইউর ভিলেজ? তো বলছেন আমি প্রতি মাসে গ্রামে যাই, কি হবে? I will go to village every month. এভরি মান্থ। আই উইল বা আই গো টু ভিলেজ এভরি মান্থ, আমি প্রতি মাসে গ্রামে যাই। তো না, যাই, এখানে উইল বলা যাবে না, এখানে যাই বলতে হবে, আমি প্রতি মাসে গ্রামে যাই। যদি বলা হয় কতক্ষণ পর পর ট্রেনটি স্টেশন ছাড়ে, কতক্ষণ পর পর ট্রেনটি স্টেশন ছাড়ে? ইয়েস, হাউ অফেন ডাজ দ্য ট্রেন লিভ দ্য স্টেশন? লিভ দ্য স্টেশন। তুমি কতদিন পর পর টাকা পাঠাও? How often you send money? হাউ অফেন ডু ইউ সেন্ড মানি? তুমি কতদিন পর পর তোমার ছেলের কাছে টাকা পাঠাও? How often do you send money to your son? ঠিক বলেছেন। হাউ অফেন ডু ইউ সেন্ড মানি টু ইউর সান? তুমি কতদিন পর পর চিঠি লেখো? How often do you write the letter? রাইট দ্য লেটার। হাউ অফেন ডু ইউ রাইট দ্য লেটার? তুমি কতদিন পর পর চিঠি লেখো? বলছে আমি 10 দিন পর পর চিঠি লিখি, কি হবে? I write letter after 10 days. আফটার 10 ডেজ, আমি 10 দিন পর চিঠি লিখি। আচ্ছা, আমি এখন একটু, যারা কথা বলছেন না প্লিজ একটু রিডিংটা প্র্যাকটিস করাতে চাই। কে পড়বেন? হু ইজ উইলিং টু রিড আউট? কেউ পড়বেন? আমি একটা আমি ডেইলি অ্যাক্টিভিটিজ এর এটা পড়াবো। আপা পড়েন তো, হোসনার আপা এটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। হ্যাঁ পড়ুন। Morning, you all. Well, I am glad to introduce myself. My name is Husneara. This is, oh sorry, this is just sorry. এখানে যার যার নামটা বললে হবে। 64 years old, Bangladeshi by birth. My home district is Rangpur. At present, I am living at Dhaka. I am in job holder. I am having my I am having my graduation. It is undergraduate. But completed my studies in the Rashtra University in Botany, and I am doing এটা বলেন, আপনি এটা মিলাই বলেন, এই যা আছে এটা বলেন। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, হ্যাঁ এটা পড়েন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। and lecturer. I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only 1 sister. My father is a businessman and my mother is a housewife. My mother is a housewife. তারপর favorite is the sports are football and cricket. My favorite colors are black and white. I am interested in media. My future plan is to be a doctor. My plan is be a teacher. That's all about me. Thank you for patience sharing. Thank you for patience sharing. ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
দেখছেন, তাহলে কথা বলতে গেলে এই স্ট্রাকচার গুলো একটু মনে রাখলে এর সঙ্গে আপনি নিজের লাইফ মিলিয়েও কথা বলতে পারবেন, এখান থেকে কয়েকটা বাদ দিয়ে নিজের জন্য কয়েকটা আপনি তুলে ধরতে পারবেন। আর কেউ কিছু একটু পড়বেন? কৃষ্ণা দিদি পড়তে পারবেন? ইওর ডেইলি অ্যাক্টিভিটিসটা সামনে আছে, এখানে পড়বেন। ইওর ডেইলি অ্যাক্টিভিটিস দেখেন, এগুলো দেখে দেখে পড়বো আমরা। এগুলো দেখে পড়লেও কিন্তু আমাদের অনেকটা কাজে দিবে। এই যে দেখেন এখানে একটা রয়েছে, এই যে ইওর ডেইলি অ্যাক্টিভিটিস, এখান থেকে পড়েন তো, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, ঠিক যা আছে এইটাই পড়বো। Mr. Srikat, before you, I'm really glad to share my dreams. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform Fajr prayer. After that, I do some morning exercise. Then I refresh myself. my to go to office. I reach to office at have na sir at, হ্যাঁ এখানে অ্যাট হবে, সরি এ হয়ে গেছে অ্যাট। দেন হবে আই স্টার্ট। Then I start doing my work and about my daily activities. Thanks for ধৈর্য সহকারে, থ্যাঙ্কস বলছে, থ্যাঙ্কস ফর প্যাশেন্স হিয়ারিং। হ্যাঁ, একটা হচ্ছে প্যাশেন্ট, PATIENT, প্যাশেন্ট মানে রুগী, আর এটা হবে প্যাশেন্স, PATIENCE, প্যাশেন্স হিয়ারিং। আচ্ছা, তাহলে এই বাক্যটা বলবো আমরা, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, কি হবে? আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা, তারপর আমি দাঁত ব্রাশ করি, তারপর ইংরেজি হচ্ছে দেন আই ব্রাশ মাই টিথ। তাহলে মনে রাখবো আমরা তিনটা সারিতে ভাগ করব। প্রথম সারির কথাটা বলেছি, আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। এরপর দেখেন দাঁত ব্রাশ করার পর কি হবে? ঠিক, তাহলে মনে রাখবো তৃতীয় সেন্টেন্সটা আমরা সব সময় আফটার ব্রাশিং, আফটার ইটিং, এইটা শেষ করব। এটা দিয়ে আমরা একটা, হ্যাঁ এটা দিয়ে কমপ্লিট একটা প্রেজেন্টেশন আমরা নামাবো আফটার ডেইলি অ্যাক্টিভিটিস। তো বলছে আমি মসজিদে যাই, আই গো টু মস্ক, কি হবে? তারপর আমি অজু করি, দেন আই টেক অ্যাবলিউশন। অজু করার পর, আফটার টেকিং অ্যাবলিউশন, আফটার টেকিং অ্যাবলিউশন আমি ফজরের নামাজ পড়ি, I pray Fajr prayer. তারপর আমি বাড়ি ফিরি, Then I come back home. দেন আই কাম ব্যাক হোম, অথবা দেন আই রিটার্ন হোম। বাড়ি ফিরি, দুটোই, হ্যাঁ দুটোই জেনে রাখবেন, যে যেটা দিবেন, রিটার্ন দিলে ভালো হয়। বাড়ি ফেরার পর, After returning home, আমি পড়তে বসি, I take study. আই সিট ফর স্টাডি। বাড়ি ফেরার পর আমি কি করি? আমি পড়তে বসি, আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি, Then I take breakfast. দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, নাস্তা করার পর, After having breakfast, দেখেন আমি এটা শিখাতে চাচ্ছি কোনো কিছু করার পর, যাওয়ার পর, খাওয়ার পর এমন যদি বুঝায়, ওই ভার্বের পর আইএনজি দিতে হয়। হ্যাঁ, যেমন বলছে কলেজে যাওয়ার পর, আফটার গোয়িং টু কলেজ, ভাত খাওয়ার পর, আফটার ইটিং রাইস, সিনেমা দেখার পর, আফটার ওয়াচিং মুভি বা সিনেমা, তারপর ফুটবল খেলার পর, আফটার প্লেইং ফুটবল। যদি বলা হয় ফুটবল খেলার পূর্বে, বিফোর প্লেইং ফুটবল। ভাত খাওয়ার পূর্বে, ইটিং রাইস। ঘুমানোর পূর্বে আমি একটি চিঠি লিখব। বিফোর স্লিপিং আই উইল রাইট এ লেটার।
ঢাকায় যাওয়ার পূর্বে আমি একটা নতুন জামা কিনবো। I, 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 হ্যাঁ, আই উইল বাই এ শার্ট, এটা আগে দিবেন। ঢাকায় যাওয়ার পূর্বে, বিফোর গোয়িং টু ঢাকা, বিফোর গোয়িং টু ঢাকা আই উইল বাই এ নিউ শার্ট, আই উইল বাই এ নিউ শার্ট। তো বলছে স্কুলে যাওয়ার পূর্বে আমি আমার পড়া প্রস্তুত করব। after before going to school, হুম, listen. হ্যাঁ, বিফোর গোয়িং টু স্কুল আই উইল প্রিপেয়ার মাই লেসন। আচ্ছা, শুধু শিলা আপা বলবেন, একজন করে বললে এটা বেশি ভালো শোনাবে। হ্যাঁ, আমরা এই ডেইলি অ্যাক্টিভিটিসটা একটু শেষ নামাই। তো বলছে আমি পড়তে বসি, আই সিট ফর স্টাডি, তারপর আমি নাস্তা করি, Then have breakfast. নাস্তা করার পর After have breakfast, আমি এক কাপ চা পান করি, take a cup of tea. তারপর আমি কলেজে যাই, Then I go to college. কলেজে যাওয়ার পর After going to college, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, I meet with my friends. তারপর আমি ক্লাসে যোগদান করি। Then I attend the class. দেখেন, এই যে তারপর, যতবার এই তারপর শব্দটা আসবে তখন দেন ব্যবহার করতে হবে। দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস, ক্লাস শেষ করার পর, Attend the class. আফটার অ্যাটেন্ডিং বা আফটার ফিনিশিং দ্য ক্লাস আমি বাড়ি ফিরি, I return home. তারপর আমি বিশ্রাম নেই, Then I take rest. বিশ্রাম নেওয়ার পর After taking rest, আমি দুপুরের খাবার খাই, I have my lunch. তারপর আমি টিভি দেখি, Then I watch TV. টিভি দেখার পর After watching TV, আমি 2 ঘন্টা ঘুমাই, I sleep 2 hours. তারপর আমি ফেসবুক ব্যবহার করি, Then I use Facebook. ফেসবুক ব্যবহার করার পর After using Facebook, আমি রাতের খাবার খাই, I have my lunch. ডিনার, I have my dinner. তারপর আমি আমার বিছানা গোছাই, Then I tie-dye my bed. দেন আই মেক মাই বেড, আমার বিছানা তৈরি করার পর Then making my bed. অবশেষে রাত 11:30টায় আমি ঘুমাতে যাই, At least I go to sleep at 11:30. এবং একটা শান্তির ঘুম দেই, And a peaceful sleep. এন্ড এ পিসফুল স্লিপ। থ্যাংক ইউ, আপনার জন্য একটা তালি দেওয়া যায়। ভেরি নাইস। হ্যাঁ, অনেক সুন্দর। দেখেছেন? তাহলে গ্রামার জানলে, স্ট্রাকচার জানলে কিভাবে আমরা এই বাক্যগুলো গঠন করলাম। আচ্ছা, একটু আপা বলবেন, হোসনে আর আপা প্লিজ, তারপর কৃষ্ণা দিদি বলবেন। হ্যাঁ, আপা একটু আনমিউট করবেন প্লিজ। আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? আচ্ছা, যাই হোক, আপা মনে হয় একটু বাইরে রয়েছে এখন। আচ্ছা, তাহলে কৃষ্ণা দিদি বলবেন পাস্ট টেন্স ব্যবহার করে আমরা কয়েকটা বাক্য বলতে পারি। যেমন আমি ফুটবল খেলেছিলাম, এখানে প্লে এর ভি2 হবে প্লেড, তাহলে কি হবে? আই প্লেড। আমি গতকাল ফুটবল খেলেছিলাম, Played football yesterday. আমি গতকাল অফিসে গিয়েছিলাম, ইয়েস্টারডে। আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, আমি গতকাল গ্লাসটি ভেঙেছিলাম। এই জন্য দেখেন আমাদের ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। আই ব্রোক দ্য গ্লাস, কি হবে? এটা ব্রেক থেকে এসেছে, ব্রোক। আই ব্রোক দ্য গ্লাস ইয়েস্টারডে। আমি গতকাল গ্লাসটা ভেঙেছিলাম। আমি গতকাল তোমার সঙ্গে কথা বলেছিলাম, আই টকড উইথ ইউ yesterday. আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তুমি গিয়েছিলে, You went. সে গিয়েছিল, He went. সে ঢাকায় গিয়েছিল, He went to Dhaka. সে রাজশাহী গিয়েছিল, He went to Rajasthan. সে খুলনায় গিয়েছিল। আমি শিখেছিলাম, I learned. আই লার্নড, LEARNT, আই লার্নড। হ্যাঁ, লার্ন মানে হচ্ছে শেখা, আর ভি2 হবে লার্নড। তুমি শিখেছিলে, Learned. তুমি ইংরেজি শিখেছিলে। English. আমি লিখেছিলাম, আমি একটা চিঠি লিখেছিলাম। I tell. আমি একটা চিঠি লিখেছিলাম না? Didn't. ইয়েস, আই ডিডেন্ট রাইট এ লেটার।
ডিড ব্যবহার করলে তখন আর রোট হবে না, তখন ভার্বটা বেস ফর্মে ফিরে আসবে। আই রোট এ লেটার, আই ডিডেন্ট রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখেছিলাম? Did I see letter? সে এসেছিল, সে আমাদের বাড়িতে এসেছিল। Came to my home. সে গতকাল আমার বাড়িতে এসেছিল। তুমি গিয়েছিলে। ওয়েন্ট। সে খেলেছিল। Played. সে বুঝতে পেরেছিল। সে সাহায্য করেছিল। He helped. সে রান্না করেছিল। কুকড। সে রান্না করেছিল না। He didn't cook. কুক। সে ভাত রান্না করেছিল না। Didn't cook rice. সে গতকাল ভাত রান্না করেছিল না। Didn't. থ্যাংক ইউ, এক্সিলেন্ট। আসলে একটা করতালি পাওয়ার যোগ্য আপনি। এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি, দেখেন আপনি তো নিজেই পারলেন, এটা তো কারো হেল্প নেননি। আমি বাংলা বলেছি, আপনি ইংলিশ বলেছেন, তাহলে কি বিশ্বাস হয় যে ইংলিশটা পারবেন ফিউচারে কথা বলতে? লিটল মম, ইয়েস, ইয়াঙ্গার মম, ইয়াঙ্গার ডটার। ওকে, প্লিজ গিভ মি আ চান্স, গিভ হিম আ চান্স। ওকে, প্লিজ স্টার্ট। Oh, thank you. Please start your presentation about your father. How are you, Anushka? I am also fine. What were you doing? Talking with you. Okay, I am talking with you. Have you taken your dinner? How is your parents? My parents are well. How is your parents? তোমার পিতামাতা কেমন আছে? My parents are well. আর কেন হবে? পিতামাতা দুজনকে বুঝাচ্ছে। হ্যাঁ, তো yesterday or last class you gave a presentation about your mom and today you want to say about your father. So it's very nice. It's a very good news for us. So you can start your presentation. We all listen her very carefully. Okay, start now. Thank you. For the detail, let's get started. The name of my father is Anjan Kumar Sarkar. He is an employee. My father is like a superhero to me. He loves me as an honest, punctual, and hardworking person. He takes care of our family. He teaches me all the values and morals. He encourages me to do my best. He wants me to be a good human being. That is how I wish to be. Finally, I want to say that my father is my superhero and I love him very much. That's all for today. Thanks for being with me. Bye bye. Okay, thank you. So how old is your father? I don't know. Exact you will know from your father. When does your father go to office every day or his college? College 9 a.m. NT meridian AM দুপুর 12টার আগে AM we will say AM. So who does love you very much, your mom or your father? Both. Thank you. Thanks a lot for your presentation, and you can prepare our next presentation. It may be your family, it may be your elder sister, it may be your classroom, your reading room, it may be your pen. You can prepare it and I will listen it in the next class. Okay, thank you for your kind presentation. আচ্ছা, এরপর আর কেউ কিছু একটু, থ্যাংক ইউ, গুড নাইট।
আচ্ছা, তো আমরা এই যে যেভাবে প্র্যাকটিস করছি, দেখেন এই প্র্যাকটিসের জায়গাটা আমাদেরকে প্রতিদিন চালু রাখতে হবে, কারণ এটা যদি আমরা বন্ধ করে দেই আমরা অনেক কিছু থেকে পিছিয়ে পড়বো। এখানে প্রশ্ন করা শিখতে হবে আমাদেরকে। যেমন এখানে প্রশ্ন করা হচ্ছে হোয়ার দ্বারা, তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো। এটা একটু শিলা আপা বলবেন যে তুমি কোথায় যাও, কি বলছে, হোয়ার ডু ইউ গো। আমি মাদ্রাসায় যাই, আই গো টু মাদ্রাসা। তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো। হুম 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 What I mother মাদারীপুর। হুম work. হুম Where do you work? হুম I work in city. তাহলে এটার অর্থ কি, Where হোয়ার do ডু you ইউ play? ওয়ার্ক, I তুমি, play the হ্যাঁ playground. এটার অর্থটা কি হবে, হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। বলছে আই ওয়ার্ক ইন সিটি, আমি শহরে কাজ করি। আমরা বাংলাটা জানবো আগে, আমরা বাংলাটা আগে জানবো, তুমি কোথায় খেলাধুলা করো, হোয়ার ডু ইউ প্লে। বলছে আই প্লে ইন দা প্লেগ্রাউন্ড। আই প্লে ইন দা প্লেগ্রাউন্ড, আমি খেলার মাঠে। হুম হ্যাঁ, সাব্বির সাহেব সকালে কোথায় হাঁটেন, হোয়ার ডাজ। Does Mr. Sabir work in the morning? হুম He works in front of his houses in the morning. হুম সে তার বাড়ির সামনে হাঁটে। হুম তারপরে where does Sajjad spend his time? হুম সাজ্জাদ সাহেব কিভাবে তার সময়টা ব্যয় করে? হুম He spends his time হুম in Madaripur. হুম সে মাদারীপুরে তার সময় ব্যয় করে। সে মাদারীপুরে তার সময় ব্যয় করে। দেখেন এইভাবে আমাদের এই প্রশ্ন করা শিখতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন হোয়ার দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে প্রশ্ন করেছে, হোয়ার দিয়ে। এরপর দেখেন হোয়ার দিয়ে এখানে আরো প্রশ্ন থাকতে পারে, হোয়াই দিয়ে প্রশ্ন থাকতে, যে তুমি কেন লন্ডন যাও, হোয়াই ডু ইউ গো টু লন্ডন। তো বলছে আমি টাকা ইনকামের জন্য লন্ডন যাই, ফর আর্নিং মানি, আই গো টু লন্ডন ফর আর্নিং মানি। সে কেন মন দিয়ে লেখাপড়া করে না, হোয়াই ডাজেন্ট হি স্টাডি অ্যাটেন্টিভলি। বলছে কারণ সে অসুস্থ। হ্যাঁ, কারণ সে অসুস্থ, বিকজ হি ইজ সিক, বিকজ হি ইজ সিক। কারণ মন দিয়ে পড়াশোনা করে না, সে দুর্বল, সে অসুস্থ। তারপর বলছে তুমি কেন তাকে সম্মান করো না, হোয়াই ডোন্ট ইউ রেসপেক্ট হিম। কি বলছে, হোয়াই ডোন্ট ইউ রেসপেক্ট হিম, তুমি কেন তাকে সম্মান করো না। তো তারপর বলছে যে বিকজ হি ইজ আ গ্রিডি ম্যান, কারণ সে একজন লোভী মানুষ, আমি তাকে সম্মান করি না। হ্যাঁ, কারণ সে একজন লোভী মানুষ, এই জন্য আমি তাকে সম্মান করি না। তো দেখেন হাউ দিয়ে প্রশ্ন করা যায়, হাউ দিয়ে কিন্তু অনেক প্রশ্ন করা যায়। হাউ, হাউ মানে কিভাবে বা কেমন করে, সে কিভাবে আমেরিকায় যায়, হাউ ডাজ হি গো টু আমেরিকা, হাউ ডাজ হি গো টু আমেরিকা। এটা যদি পাস্ট ফর্মে বলি, সে কিভাবে আমেরিকায় গিয়েছিল, How did he go to America? ইয়েস, হাউ ডিড হি গো টু আমেরিকা। তো বলছে সে প্লেনে করে আমেরিকায় গিয়েছিল, হি ওয়েন্ট টু আমেরিকা বাই এয়ার। বাই এয়ার, বাই এয়ার মনে রাখবেন, বাই প্লেন বা বাই এয়ার। এয়ার মানে হচ্ছে বাতাস, তো বাতাস মানে হচ্ছে প্লেন, তো বাতাসে ভেসে থাকে, এই জন্য বলছে হি গোস টু আমেরিকা বাই এয়ার। তারপর বলছে তোমরা কিভাবে গ্রামে যাও, হাউ ডু ইউ গো টু ইউর ভিলেজ, হাউ ডু ইউ গো টু ইউর ভিলেজ। আপনি বলছেন আমরা নৌকায় করে গ্রামে যাই, উই গো টু ভিলেজ বাই বোট। দেখবেন যাদের নদী এলাকায় বাড়ি, নৌকায় যেতে হয়, ভোলা, তারপর বরিশাল, এখানে। তোমাদের গ্রামের লোকজন কেমন, হাউ ডু দা পিপল অফ ইউর ভিলেজ, হাউ ডু দা পিপল অফ ইউর ভিলেজ। বলছে তারা খুব কর্মঠ, দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি অ্যাক্টিভ। তোমার ভাই কেমন কাজ করে, হ্যাঁ তোমার ভাই কেমন কাজ করে, হাউ ডাজ ইউর ব্রাদার ওয়ার্ক, হাউ ডাজ ইউর ব্রাদার ওয়ার্ক। তোমার ভাই কেমন কাজ করে। তো বলছে হি ওয়ার্কস প্রপারলি। কি বলছে, হি ওয়ার্কস প্রপারলি, নিয়মিত কাজ করে। ফুলটির ঘ্রাণ কেমন। দেখেন এই ধরনের বাক্য, নতুন নতুন বাক্য আমাদেরকে শিখতে হবে। হাউ ডাজ দ্য ফ্লাওয়ার্স স্মেল, হাউ ডাজ দ্য ফ্লাওয়ার্স স্মেল। বলছে ইহার ঘ্রাণ চমৎকার, ইটস স্মেল ইজ এক্সিলেন্ট, এক্সিলেন্ট। হ্যাঁ, তো আমি এইগুলো দেখেন ডায়লগ আকারে দেওয়া আছে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। এইগুলো আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন।